Welcome to Chart Edge. I am Propdex Trader and your mentor Orko. তো আজ আমরা 2026-এর জানুয়ারির থার্ড উইকের জন্য অ্যানালিসিস করব, উইকেন্ড অ্যানালিসিস করব। জানুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত মার্কেটে এবং বিভিন্ন সেক্টরে গ্লোবালি কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের বেস করে দেখব এবং দেখব যে থার্ড উইকে কিভাবে মার্কেট ওপরে উঠলে বা নিচে নামলে কোথায় রেজিস্ট্যান্স এবং সাপোর্ট নিতে পারে মার্কেট, এবং বাজার ওভারঅল টেকনিক্যালি কোথায় প্লেসড আছে। এটা একটু বড় ক্লাস হবে, কারণ সমস্ত কিছুটা একটু ইন ডিটেলসে অ্যানালিসিস করব। কারণ উইকডেজ অ্যানালিসিসগুলো এতদিন অপেক্ষাকৃত বড়ই করে এসেছি আমরা, অলমোস্ট 15 মিনিট 20 মিনিটসের আমরা এক একটা ক্লাস করেছি। এবার আজ থেকে চেষ্টা করব সেগুলোকে 5-7 মিনিটের মধ্যে সাম আপ করার, এবং উইকেন্ড অ্যানালিসিসে আমরা ইন ডিটেলস অ্যানালিসিস করব। কারণ একই জিনিস প্রতিদিন অ্যানালিসিস যখন আমরা প্রতিদিন দেখছি তখন সেটা ছোট ছোট করে দেখলে সেটা আপনাদেরও ইন্টারেস্টটা বাড়বে। এবং এখান থেকেই আমি কিছু জন আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছেন যে ডেইলি অ্যানালিসিসটা একটু ছোট করে দিন, বা তাহলে বুঝতে সুবিধা হয়। সেটা আমরা একটু করার দিকে ফোকাস করবো এরপর থেকে। এবং উইকেন্ড অ্যানালিসিসে আমরা ব্রডারলি দেখবো যে ওভারঅল মার্কেট কোথায় প্লেস আছে। এবং শুরু করার আগে বলে রাখি, এটা কিন্তু কোনো রকমই বাই সেলের কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের পারপাসের জন্য বানানো হচ্ছে। আপনারা ট্রেড নেওয়ার আগে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে এবং যারা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইসার তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়েই আপনারা ইনভেস্ট করবেন অবশ্যই। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমেই আমরা প্রতিদিনের মতো ইন্ডেক্সটাকে দেখব। আগে উইকলিতে আমরা একটু দেখে নিই। উইকলিতে আমরা দেখছি কন্টিনিউয়াসলি মার্কেটে 22শে সেপ্টেম্বরে, যেখানে ক্যান্ডেলটা একটা বড় একটা রেড মারুবোজু ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং 20 ডেমার নিচে ক্লোজ হয়েছিল। তারপর থেকে মার্কেটকে কিন্তু উইকলি 20 মুভিং অ্যাভারেজের নিচে বা 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি কিন্তু ট্রেড হতে আমরা দেখিনি। ওকে, এই যে উইকলি মুভিং অ্যাভারেজ 10 এবং 20, ব্লু লাইনটা হলো 10 এবং যেটা পিঙ্ক লাইন এটা হলো 20 উইকলি মুভিং অ্যাভারেজ। মানে আমরা ডেইলিতে 100, 20 × 5 = 100, ঠিক আছে। 100 মুভিং অ্যাভারেজের কাছাকাছি কিন্তু আমরা উইকলিতে আমরা 20তে দেখছি যে একটা বড় লাল মারুবোজু ক্যান্ডেল তৈরি করেছে। এটা কি? এটা কিন্তু মার্কেটের জন্য একটা পেন পয়েন্ট, ঠিক আছে। কন্টিনিউয়াসলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 উইকের পরে এরকম একটা বড় লাল ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা একটা মেক অর ব্রেক জোনের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। কারণ 25,700 যে লেভেল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লেভেল, ঠিক আছে। 25,700তে আমরা জুন মাসের যে হাই সেটা দেখেছিলাম। মার্কেট যখন হায়ার লো প্যাটার্ন তারপর থেকে শুরু করেছিল, তারপর সেখান থেকে যখন ব্রেক করেছে অলমোস্ট এই 25,700-র কাছে মার্কেট অনেক দিন ধরে ট্রেড করেছে। এখানে 1 2 3 4 5 উইক। তারপর যখন মার্কেট আরেকবার অল টাইম হাই টাচ করলো 330-এর কাছাকাছি, তারপরে যখন নিচে এসেছিল তখন এই 25,700-800 এই যে জোন সেটাকে কাজ করেছে। এবং এই সপ্তাহে উইকেন্ডে ক্লোজ হয়েছে কোথায়? 25,683 বা অলমোস্ট 25,700। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এটাকে যদি নিচের দিকে ব্রেক করে তাহলে মার্কেট মোটামুটি 25,350 থেকে 25,450, 25,350 থেকে 25,450 এই লেভেলে কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবার 350 থেকে 450-এ কী আছে? নভেম্বর মাসের লো আছে, ঠিক আছে, সেখানে আসতে পারে। নভেম্বর 2025-এর লো আছে। তার আগেও মাল্টিপল টাইম এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে যেখানে সাপোর্ট নিয়েছে। তো 350 লেভেলটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট লেভেল হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি 350 বাই ডিফল্ট ব্রেক করে তাহলে কিন্তু পেন মার্কেটে কিন্তু আরও আমরা দেখতে পাবো। কত দূর আসতে পারে সেক্ষেত্রে আমাদের একবার ডেইলি, তো এটা উইকলি, এখানে আমরা 40 মুভিং অ্যাভারেজ, 40 উইকলি মুভিং অ্যাভারেজ, সেটাতে আমরা একবার
একটু নজরে রাখবো। সেটা আমরা দেখছি কোথায় আছে, সেটা আছে 25,167 বা 25,200 কাছাকাছি। তো 25,350 থেকে 450 এবং তার নিচে 25,200, এই দুটো লাইন কিন্তু এখন নিচের দিকে ইম্পর্টেন্ট। যদি মার্কেট এখান থেকে ওপরের দিকে যায় তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 25,900, এবং 25,900 যদি ব্রেক করে তারও উপরে যায় তাহলে কিন্তু 26,300 দিকে যেতে পারে। কিন্তু 26,300 এখান থেকে অলমোস্ট 600 পয়েন্ট দূরে, ঠিক আছে। অলমোস্ট এখানে যে ফলটা হয়েছিল এই সপ্তাহে অল টাইম হাইও টাচ করেছে, যেটা ছিল 373। এই সপ্তাহে কিন্তু যেটা মান্থ লো বা প্রিভিয়াস মান্থ লো সেটাও কিন্তু টাচ করেছে এবং সেখানে ক্লোজ হয়েছে। এটা কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল, শুধু আমাদের কিন্তু সেই জন্য ফলো আপে রাখতে হবে, নেগেটিভ সাইডটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আসি ডেইলিতে আমরা কি দেখতে পাচ্ছি, 50 মুভিং অ্যাভারেজ, যেটা স্ট্রংলি হোল্ড করছিল কবের থেকে, 6 অক্টোবর। তারপর থেকে কিন্তু মার্কেট 50 মুভিং অ্যাভারেজের নিচে, 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নামেনি। সেটাকে কিন্তু লাস্টে আমরা যখন অ্যানালিসিস করেছিলাম তখন বলেছিলাম ব্রেক করেছে, এবং আজকে কিন্তু 50 মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা নিচে এসে ট্রেড করছে। সো এই যে 25,700 লেভেলটা, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট জোন, তার নিচে কিন্তু এসেছে এবং তার নিচেই ক্লোজ হয়েছে। সো আমাদের এর নিচের দিকের যে লেভেল সেটাকে কিন্তু এখন আমাদের খুলে যাবে, সেটা হলো 24,435, বা যেটা আমরা উইকলিতেও দেখলাম যে 24,350 থেকে 350তে এখানে আমরা লো দেখছি, এবং 450, এই যে জোনটা, এই জোনটা কিন্তু এবার ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এখানটায় কিন্তু আমাদের একটু নজরে রাখতে হবে, ঠিক আছে। এবং যদি এখান থেকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু 200 মুভিং অ্যাভারেজ আছে 25,138, এতটা কিন্তু আসতে পারে। ওকে, নিচের দিকে। এবার ওপর দিকে গেলে প্রথম রেজিস্ট্যান্স কোথায় হবে, 50 মুভিং অ্যাভারেজ, সেটা হলো 25,900। 25,000, কারণ এখন মার্কেটের ট্রেন্ডটা কিন্তু সাইড ওয়েজ টু নেগেটিভ, এখন কিন্তু মার্কেটের ট্রেন্ডটা সাইড ওয়েজ বা সাইড ওয়েজ টু পজিটিভ নয়, এখন কিন্তু মার্কেটের ট্রেন্ড হলো সাইড ওয়েজ টু নেগেটিভ, বাট ইট হোল্ডস অ্যান ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। ইফ দিস সাপোর্ট জোন ব্রেক্স, দেন it can come to 25,350 to 25,500, and if it try to go up, যদি এটা উপর দিকে যায় then it take first resistance at 25,900, and if break 25,900, যদি 25,900 যদি ব্রেক করে, then it can go up to 26,040, and if breaks these two level, it have open room for 26,350. ওকে, তো এই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট রাখতে হবে। এরপরে আমরা আসি, এটা গেল মোটামুটি নিফটির উইকলি এবং ডেইলি ভিউ। ক্লিয়ার? ইন্ডিয়া ভিক্স অলমোস্ট 11 চলে গেছে, ঠিক আছে। ইন্ডিয়া ভিক্স বেশ কিছুদিন 10-এর নিচে ট্রেড করছিল, অল টাইম লোতে ট্রেড করছিল, লাইফ টাইম লোতে, সেখান থেকে ট্রেড করেনি, ইন্ডিয়া ভিক্স নিচে নেমে গেছিলো বা ভলেটালিটি অনেক কমে গেছিলো, সেই কম্পেয়ারে যেহেতু বাজার পড়ছে ভলেটালিটিটা একটু বেড়েছে এবং 11-এর কাছে গেছে। এটা মার্কেটের জন্য একটা হেলদি সাইন, ঠিক আছে। ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের জন্য দিস ইজ এ গুড সাইন। বা 12, 13, 14, 15 ভিক্সে মোটামুটি মার্কেটে ভালো ট্রেড হয়। অন্যদিকে মিড ক্যাপ কিন্তু এটা যে প্রিভিয়াস হাই সেটাকে কিন্তু হোল্ড করতে পারেনি, সব থেকে নিফটির থেকেও বড় ফল হয়েছে মিড ক্যাপে। তো মিড ক্যাপ এটার 10, 20, 50 সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে এসে ট্রেড করছে। এবার নিচের দিকে এটার ইম্পর্ট্যান্ট লেভেল হবে 26,677, ঠিক আছে। 26,677 বা 21,700, এই লেভেলটা এবার এটার ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। যদি এটা যখন ব্রেক করবে তখন আবার দেখব যে 200 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসে কিনা। আপাতত এটা কিন্তু হায়ার হাই হায়ার লো ফরমেশানেই চলছে। এই যে হাইয়ের থেকে ওপরে হায়ার হাই, হায়ার লো,
হায়ার লো, হায়ার হাই, সেম লো, তারপর আবার হায়ার হাই। এবার দেখা যাক 21,700কে হোল্ড করে কিনা। অন্যদিকে স্মল ক্যাপ কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এবং ডাউন ট্রেন্ডটা কিন্তু খুব ভালোভাবে, মানে এখানে কোনো রকম আপ ট্রেন্ড বা আপ সুইংয়ের কোনো সিগন্যাল নেই। এখানে মার্কেট নিচের দিকে আছে এবং নিচের দিকেই পড়ছে। ঠিক আছে, যদি স্মল ক্যাপে বা মাইক্রো ক্যাপে ট্রেড করতে হয় তাহলে ডাউন সাইড ট্রেড করতে হবে। এখন কিন্তু আপ সাইডে তেমন কোনো পোটেন্সিয়াল ইন্ডেক্সের চার্ট কিন্তু বলছে না। মাইক্রো ক্যাপ কিন্তু প্রিভিয়াস যে লো তার কাছাকাছি চলে এসছে। এবার যদি প্রিভিয়াস লো যদি ব্রেক করে, মিড ক্যাপ এখনও পর্যন্ত প্রিভিয়াস লোয়ের কাছে আসেনি। মিড ক্যাপে আমরা যদি দেখি, গিভ মি এ মোমেন্ট, মিড ক্যাপ কিন্তু যেটা ট্রেন্ড লাইন ছিল সেটাকে ব্রেক করেছে এবং মোটামুটি এই 15,800 থেকে 16,000 এই যে লেভেলটা আছে এতটা পর্যন্ত আসতে পারে। 15,860 এটা কিন্তু প্রিভিয়াস লো, এবং যেভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে সেইভাবে যদি কন্টিনিউ হয় তাহলে আরও আমরা নিচের দিকের লেভেল দেখতে পারি। মাইক্রো ক্যাপও তাই, মাইক্রো ক্যাপও নিচের দিকে আসছে। মাইক্রো ক্যাপে আমরা তেমন কোনো স্ট্রেংথ দেখছি না এখনও পর্যন্ত। ওদিকে ব্যাঙ্ক নিফটি এবার কিন্তু 20 মুভিং অ্যাভারেজের নিচে এসছে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি যতদিন পর্যন্ত 58,700 লেভেল হোল্ড করছে, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। বাট ইফ ইট ব্রেক্স 58,700 or 50 moving average, then it can come to 58,500 and even মোর বিলো লেভেল, মানে আরও নিচে এখানে কিন্তু আমরা দেখতে পারি। যেমন এখানে 57,500 এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে, কারণ এখানে প্রিভিয়াস হাই আছে। এবার এই লেভেলগুলো কিন্তু দেখাতে পারে নিয়ার টার্মে। অন্যদিকে নিফটি ফার্মা কিন্তু আমরা কন্টিনিউ 2 দিন আগেই বললাম যে নিফটি ফার্মা ট্রেন্ডটা চেঞ্জ করছে মনে হচ্ছে, কিন্তু কী বলুন তো, চপি মার্কেটের ক্ষেত্রে প্রেডিকশান মানে মোমেন্টাম প্রেডিকশান ইজ ভেরি টাফ থিংস প্রুভ এগেন। দেখুন এখানে কি হচ্ছিল, কন্টিনিউয়াসলি একটা যে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপ যে প্যাটার্ন যেটা বানালো সেটাকে ব্রেক করলো, কনফার্ম করার পর কিন্তু আবার ব্যাক টু দ্য সাইড ওয়েজ জোন। এরকম কিন্তু মোমেন্টাম ট্রেডিংয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু স্টপ লস হিট করার জন্য যথেষ্ট। ঠিক আছে, কারণ ব্রেকআউট কনফার্ম করার পরেও, আর প্রবলেম এটাই হয় যখন সাইড ওয়েজ যখন মার্কেট চলে তখন উপরের দিকে মার্কেট গিয়ে স্টেবল হয় খুব কম, ম্যাক্সিমাম টাইম নিচের দিকে চলে আসে। সেহেতু এইসব সময় মোমেন্টাম ট্রেডারদের একটু কশিয়াস থাকাটাই বেটার, কারণ আমাদের টাইমও আসবে, মোমেন্টাম ট্রেডিংয়ের টাইম আসবে। কিন্তু এখন কি হয়, 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য মোমেন্টাম আসছে মার্কেটে, তারপরেই মোমেন্টামটা শেষ হয়ে যাচ্ছে। এবার সেই শেষ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আবার উল্টো দিকে, মানে আপ সাইডের বদলে আবার ডাউন সাইড মোমেন্টাম শুরু হচ্ছে। এবার আপনি যদি এত তাড়াতাড়ি সুইচ করতে পারেন তবেই এখনকার মার্কেটে মোমেন্টাম খেলুন, তা না হলে এখন মার্কেটে অ্যাক্টিভলি পার্টিসিপেটের থেকে প্যাসিভলি পার্টিসিপেট করাটাই বেটার। অন্যদিকে নিফটি ফিনান্সিয়াল সার্ভিস এটাও 50 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসছে এবং এখন আমাদের ইম্পর্ট্যান্ট লেভেল হবে এখানে 27,171। এখন আমাদের এখানেও একটা সাইডওয়েজ প্যাচের মধ্যেই আছে। এবার এই সাইডওয়েজ প্যাচটা যতদিন না আইদার সাইড ব্রেক করছে ততদিন পর্যন্ত আমাদের একটু কশিয়াসলি প্লে করতে হবে। এবার যেদিকে এই সাইডওয়েজ প্যাচটা ব্রেক করবে আমরা সেই দিকে প্লে করব। ওকে, নিফটি আইটিতে আমরা দেখছি ডাউন ট্রেন্ড, তারপর একটা ট্রাই করেছিল ওপরের দিকে যাওয়ার এবং স্টেজ 2 ব্রেকআউট দেওয়ার, কিন্তু মার্কেট যেহেতু সাপোর্ট করেনি বা গ্লোবাল মার্কেট তো এখন অল টাইম হাইয়ের কাছেই আছে, কিন্তু নিফটি আইটিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা আবার প্রেসার জোন। এবার নিফটি আইটির রেজাল্টও শুরু হয়ে গেছে অলরেডি। এবার স্যাটারডে থেকেই
এবার তার একটা এফেক্ট এবার নিফটি আইটিতে পড়বে। এবার যেমন রেজাল্ট আসবে, যেরকমভাবে সেগুলো প্লেসড হবে, সেইভাবে নিফটি আইটিও রিয়াক্ট করতে শুরু করবে। সো এখানেও আমাদের একটু ফোকাসে রাখতে হবে নিফটি আইটি কীভাবে রিয়াক্ট করছে তাহলে সেটা। ঠিক আছে, এরপর নিফটি অটো। নিফটি অটোতে আমরা দেখছি একটা ব্রেকআউট রিটেস্ট হয়েছে। এই যে আগে যেটা ব্রেকআউট জোন থেকে একটা যেটা ব্রেকআউট দিয়েছিল সেটাই সেই লেভেলে কিন্তু এসছে। ব্রেকআউট রিটেস্ট ইজ দ্য গুড সাইন, বাট ইফ যদি এখান থেকে যদি ব্রেক করে যদি নিচের দিকে আসে সেখানে একটা কনসিয়াস থাকতে হবে। এখান থেকে যদি আমরা একটা পুল ব্যাক দেখতেই পারি, এখানে যদি আমরা একটা রিভার্সাল সাইন পাই, তাহলে সেখান থেকে হয়তো আমরা ব্রেকআউট রিটেস্ট প্লে করা যেতে পারে। যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু হোল্ড করে যেতে হবে, বা তারপর দেখতে হবে যে মার্কেটে মুভমেন্ট ইন্ডেক্স ওয়াইজ কোথায় যাচ্ছে। স্টক স্পেসিফিক কোনো মার্কেটে হয়তো মুভ থাকতে পারে। এখানে মেটালে কালকে আমরা একটা বড় ফল দেখেছিলাম, অলমোস্ট 3.5% ফল দেখেছিলাম। আজকে দেখছি মেটাল, বা কালকে বলতে ফ্রাইডেতে আমরা কি দেখলাম, একটা মার্কেটে একটা পজ দেখলাম, যে লোয়ের কাছাকাছি মার্কেটটা কিন্তু পজ করেছে। একটু ভলাটিলিটি ছিল কিন্তু পজ আছে, একদম একটা ডোজি টাইপের প্যাটার্ন। এবং এখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল, এখানে একটা জিনিস দেখুন, এখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল এই গ্যাপটাকে কিন্তু কভার করে নিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্যাপ ফিলিং সেট আপ হিসাবেও ট্রেড হতে পারে। ঠিক আছে, এখানে যে গ্যাপটা ক্রিয়েট করেছিল এটা কিন্তু গ্যাপ ফিল করেছে। এবার এখানে যদি আমরা কালকে কোনো গ্রিন সাইন পাই বা একটা পজিটিভ ক্লোজ পাই, তাহলে কিন্তু এখানে আবার একটা পুল ব্যাক প্লে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে নিফটি মেটাল, নিফটি অটো এগুলোকে কিন্তু আমাদের একটু ফোকাসে রাখতে হবে। অন্যদিকে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস 200 মুভিং অ্যাভারেজকে টেস্ট করেছে। এটা বড় একটা ফল হয়েছে কন্টিনিউয়াসলি, ওপর থেকে 12,400 থেকে 11,500 এসছে, অলমোস্ট 10%-এর আশেপাশে। আমরা যদি হাই টু লো যদি দেখি 7%, অলমোস্ট 7%-এর একটা আমরা এখানে ফল দেখছি। কিন্তু একটা পজিটিভ কি হয়েছে, যে 200 মুভিং অ্যাভারেজটা কিন্তু এটাকে হোল্ড করছে। এবং এখানেও একটা অলমোস্ট একটা গ্যাপ এখানে ক্রিয়েট হয়েছে। এবার এই গ্যাপটা ফিল হয় কিনা সেটা আমাদের একটু নজরে রাখতে হবে, যে গ্যাপটা কালকের মধ্যে ফিল হয় কিনা। প্রবাবিলিটি ইজ হাই। যদি এখানে গ্যাপটা যদি ফিল হয় আর এখান থেকে যদি একটা বাউন্স নেয়, তাহলে 200 মুভিং অ্যাভারেজ একটা ইম্পর্টেন্ট জোন হিসাবেও কাজ করে। এখান থেকে একটা বাউন্স নিলে এখানেও কাজ হতে পারে। অন্যদিকে নিফটি এফএমসিজি কিন্তু এখন আবার ট্রেন্ড চেঞ্জ করেছে। এতদিন পর্যন্ত একটা সাইডওয়েজ প্যাচের মধ্যে ছিল, এখন কিন্তু একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। এবার এখানে শুধুমাত্র আমরা এস্টিমেট করেছিলাম যে নিফটি এফএমসিজিতে যে আইটিসির ফল, সেটার জন্য একদিনের এটা 1 ডে সিনারিও, বাট দিস ইজ নট এ 1 ডে সিনারিও। স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। কীরকম স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, এটা যখন ফলটা আবার কন্টিনিউ করছে এবং এখানে ভলিউমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারঅল। ঠিক আছে, আগে যেভাবে ভলিউম ছিল তার থেকে কিন্তু বেশি ভলিউম দেখছি। মানে একটা ট্রেন্ডে যখন চেঞ্জ হচ্ছে এবং ভলিউম, মানে এটা এখন ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। ডাউন ট্রেন্ডের মধ্যে থাকলে মার্কেট এরপরে কত দূর আসতে পারে, এখানে দেখুন প্রিভিয়াস ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে কিন্তু 50,400। এবার 50,400 মানে এখান থেকে অলমোস্ট কত পার্সেন্ট হয় সেটা আমরা একবার দেখে নেব। আরও কিন্তু নিচে 4% নিচে কিন্তু ইন্ডেক্স ওয়াইজ আছে। এবার তার মধ্যে কিছু রেজাল্ট আছে, কিছু আপডেট আছে, এই ধরনের সিনারিওগুলো হবে। এবার সেখানে আমাদের দেখতে হবে, যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে মার্কেট বাউন্স নেবে, তো যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু প্রিভিয়াস লো বা 52 উইক লো, যেটা মার্চ 2025-এর লো, সেটাকে কিন্তু টেস্ট করতে পারে। ঠিক আছে, এটা গেল আমাদের এফএমসিজি। এরপর রিয়েলিটি সেক্টরও আমরা দেখছি কিন্তু একটা জোনের, এখনও কিন্তু একটা প্যাচের মধ্যেই আছে। যদি এটাকে যদি আমরা এরকমও যদি একটা জোনকে ড্র করি, তো এই জোনের মধ্যেই আছে। এবার জোন থেকে যদি ব্রেক করে যদি নিচের দিকে নামে, তাহলে কিন্তু এটা আমরা ডাউন ট্রেন্ড একটা দেখতে পাবো। আর এখান থেকে যদি উপর দিকে যায় তাহলে একটা পজিটিভ সাইনও আমরা পেতে পারি। তো ওভারঅল এটাকে আমরা একটা বলবো সাইডওয়েজ প্যাচের মধ্যেই আছে, এবং এখান থেকে যে কোনো দিকে কিন্তু ব্রেক করতে পারে। এখানে কোনো মোমেন্টাম নেই, পজিটিভ সাইড কোনো মোমেন্টাম নেই। কনজিউমার ডিউরেবলও একটা ডাউন ট্রেন্ডকে ব্রেক করেছিল জাস্ট ফর 1 ডে।
এটাকে ট্রেন্ড লাইন ব্রেক করেছিল, বাট আবার নিচের দিকে চলে এসছে। এটা কিন্তু এখন একটা সাইডওয়েজ ফেজের মধ্যেই আছে, ঠিক আছে। এটাকেও আমরা একটা সাইডওয়েজ একটা প্যাকের মধ্যেই এটাকে কনসিডার করব। অন্যদিকে ক্যাপিটাল গুডসও একটা ট্রেন্ড লাইন বা প্রিভিয়াস যে সাপোর্ট জোন তার কাছাকাছি এসেই ট্রেড করছে। এবার প্রিভিয়াস সাপোর্ট জোনটাকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে আসবে, ওপরের দিকে যাওয়ার কিন্তু এখানেও কোনো সাইন নেই। পিএসইউ ব্যাংক দেখুন, প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে ব্রেক করে সেটাকে কিন্তু অলমোস্ট রিটেস্ট জোনে আছে। এবার এখান থেকে যদি রিটেস্ট হয় বা এখান থেকে যদি একটা আপ ট্রেন্ডের এখান থেকে যদি কোনো সাইন পাই তাহলে এখানে মার্কেট উঠতে পারে, বা এখানে আমাদের একটু ফলো আপে রাখতে হবে। তাহলে আমাদের এখন ফলো আপে কোন কোন ইন্ডেক্সে রাখতে হবে? পিএসইউ ব্যাংক বা কোন কোন ইন্ডেক্সের স্টক? পিএসইউ ব্যাংক, অটো, মেটাল, এগুলোকে একটু ফলো আপে রাখতে হবে মোমেন্টামের জন্য। এবং অন্যদিকে এখানে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এগুলোতে যেহেতু আমরা বড় ফল দেখছি সেহেতু আমাদের একটু ফোকাসে রাখতে হবে লার্জ ক্যাপকে। ওকে, এটা গেল ওভারঅল ইন্ডেক্সের একটা ভিউ। দেখলাম যে নেক্সট উইকে কোথায় হতে পারে। অন্যদিকে S&P 500 বা গ্লোবাল মার্কেট কিন্তু পজিটিভ, ভেরি পজিটিভ। ইউএস মার্কেট কিন্তু অল টাইম হাই ট্রেড করছে। তো গ্লোবাল মার্কেট বা গ্লোবাল ইকুইটি মার্কেট কিন্তু আমাদের একটা বেশ পজিটিভ সাইন দিচ্ছে। ডাউ জোন্স, ন্যাসডেক দেখুন একটা সুন্দরভাবে কিন্তু আবার কিন্তু ব্রেক করে ক্লোজও করেছে, মানে উইকেন্ডে কিন্তু এটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে ক্লোজ করেছে। ওকে, দ্যাট ইজ দ্য গুড সাইন। এবার এটা যদি ওপরের দিকে যায় তাহলে কিন্তু আমরা আগেই ডিসকাস করেছি যে ওপরে যেতে পারে, এবং গ্লোবাল মার্কেট থেকে পজিটিভ একটা সিগন্যাল আমরা পাচ্ছি। অন্যদিকে ডলার ইন্ডেক্স কিন্তু অলমোস্ট 97.8 থেকে বেড়ে 99 হয়েছে, ঠিক আছে। এবার ওপরে 200 মুভিং অ্যাভারেজ এবং এই যে জোন সেটা ওপরের দিকে জোন হলো 100.3। এই 100.3 যদি ব্রিজ করে তাহলে কিন্তু আবার একটা কনসার্ন তৈরি হবে ইকুইটি মার্কেটের জন্য। যতদিন পর্যন্ত এই 100.2 এর নিচে ট্রেড করছে বা 100 নিচে ট্রেড করছে সেটা কিন্তু ইকুইটি মার্কেটের জন্য বেটার, ঠিক আছে। এটা উপরের দিকে ওঠা মানে কি? ডলার স্ট্রং হচ্ছে। এটা যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু ডলার উইক হচ্ছে। দিস ইজ দ্য সিনারিও। এবং ডলার ইন্ডেক্স যখন ওপরের দিকে যাবে জেনারেলি ইমার্জিং মার্কেটের যে কারেন্সি সেটাও সাধারণত আরও বেশি উইক হয়, ঠিক আছে। দেখুন এখানেও সেটাই হচ্ছে, ডলার ওপরের দিকে উঠছে এবং ইউএস ডলার INR সেটা কিন্তু আজকে আরও আমরা দেখছি 34 পয়সা পড়েছে। এখানে গ্রিন ক্যান্ডেল মানে হলো পড়েছে, মানে এখানে যত দাম বাড়বে সেটা হলো আমাদের এখানে এখন 90.21, মানে $1 এর দাম এখন 90 টাকা 21 পয়সা, ঠিক আছে। এটা যখন পড়বে সেটা হলো আমাদের জন্য পজিটিভ সাইন, এবং এটা যখন উঠবে সেটা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ সাইন। ওকে, তো ইউএস ডলার INR এটা অ্যারাউন্ড 90-এর কাছাকাছি ট্রেড করছে। যদি 90 যদি ব্রেক করে তাহলে ইট ক্যান গো আপ টু 91.08, যেটা এর প্রিভিয়াস অল টাইম হাই ছিল, সেখানে কিন্তু যেতে পারে, ঠিক আছে। অন্যদিকে গোল্ড আমরা দেখছি যে ব্রেকআউট রিটেস্ট করে তার ওপরেই ট্রেড করছে এবং ধীরে ধীরে অল টাইম হাই জোনের কাছে একদম চলে গেছে। এবার এটাকে অল টাইম হাইও কিন্তু ব্রেক করতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের একটু নজরে রাখতে হবে, যদি আবার ব্রেক করে তাহলে কিন্তু আবার একটা লেগ আপসাইড কিন্তু লেগ আসতে পারে। যদি ডাউন সাইডে আসে তার জন্য কিন্তু 1,34,500 ব্রেক করাটা ইম্পর্টেন্ট। যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকম নেগেটিভ সিগন্যাল কিন্তু নেই গোল্ডে। অন্যদিকে সিলভার একটা ইম্পর্টেন্ট লেভেল এখানে কিন্তু বানিয়েছে, সেটা হলো 2,40,000। এই 2,40,000 বা 2,40,000 এটাকে যদি হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকম নেগেটিভিটি নেই, ঠিক আছে। এবং 2,40,000-এর নিচে যদি নামে তাহলে 2,23,000 থেকে 2,27,000 আসতে পারে, কারণ এখানে কিন্তু 20 মুভিং অ্যাভারেজ আছে, ঠিক আছে। বা এখানে হয়তো ধীরে ধীরে এখানে প্রাইস একটা কনসলিডেশন দেখলাম, হয়তো 220 মুভিং অ্যাভারেজ গিয়ে একে টাচ করলো, কারণ বেশি দিন এরা মুভিং অ্যাভারেজের থেকে দূরে থাকে না।
মানে সেটা স্টকও হতে পারে, ইন্ডেক্সও হতে পারে, বা যে কোনো কিছু, মানে কোনো কিছুরই ভার্টিক্যালি মুভমেন্ট হয় না। যে কোনো একটা মুভমেন্টের পরে হয় টাইম কারেকশন বা হয় প্রাইস কারেকশন হয়। এখানে একটা যদি টাইম কারেকশন হয় তাহলে প্রাইসটা একটু সাইড ওয়েজ থাকবে, তারপর সেখানে হয়তো মুভিং অ্যাভারেজগুলো ক্যাচ আপ করে নেবে। এবং যদি প্রাইস কারেকশন হয় তখন একবার প্রাইসটা নিচের দিকে নামে, তখন মুভিং অ্যাভারেজকে ক্যাচ আপ করে, তারপর সেখান থেকে আবার ধীরে 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 ওঠে। এটাই হলো মার্কেটের মোমেন্টামের রুলস। তো এখানে গোল্ড এবং সিলভার আমরা দুটোতেই দেখছি একটা পজিটিভলি প্লেসড আছে। অন্যদিকে ক্রুড অয়েলে কিন্তু আমরা 3%-এর আপ দেখেছি। মানে ক্রুড অয়েল মোটামুটি প্রিভিয়াসলি এরকম মোমেন্টাম একবার দেখেছিলাম নভেম্বরে, সেখানে আমরা দেখেছিলাম যে 5,100 থেকে 5,500 পর্যন্ত গেছিলো একটা মোমেন্টামে। এরপরে একবার আমরা ডিসেম্বরে দেখেছিলাম যখন 5,000 থেকে 5,300 গেছিলো, ঠিক আছে। এবং এখন আমরা দেখছি যেখানে 5,000 থেকে 5,300 গেছে। তাহলে ওপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল হবে, প্রথমত হবে 200 মুভিং অ্যাভারেজ 5,435, এবং তার উপরে যদি যায় তাহলে একটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে 5,477 থেকে 5,500, অ্যারাউন্ড 5,500। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে, এবং এখানে যদি হোল্ড করে যায় তাহলে কিন্তু এখানে একটা ডাবল বটম, দেখুন ট্রিপল বটম, ডাবল বটম নয় সরি, 1 টাইম 2 টাইম 3 টাইম, মোটামুটি একটা ট্রিপল বটম প্যাটার্ন কিন্তু এখানে একটা বানিয়েছে, ঠিক আছে। এখান থেকে যদি 5,500 যদি ব্রেক করে তাহলে কিন্তু এটা কিন্তু আপসাইড খুলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত 5,500 নিচে আছে ততক্ষণ এখানে কিন্তু একটা আমাদের সাইডওয়েজ ভিউ বা বাই অন সাপোর্ট, সেল অন রেজিস্ট্যান্স ভিউ নিয়েই আমাদের চলতে হবে, ঠিক আছে। অন্যদিকে ন্যাচারাল গ্যাস কিন্তু 300 বা 300 লেভেলকে অনেক দিন পর, বা মোটামুটি 27শে অক্টোবরের পর দেখছি আমরা কিন্তু 300 যে লেভেল ছিল সেটাকেও কিন্তু ব্রেক করে আরও নিচে এসছে। এবার ন্যাচারাল গ্যাস নিচের দিকে কোথায় আসতে পারে, 273, এটা হবে ন্যাচারাল গ্যাসের রিসেন্ট লো, সেটা লেভেল। এবার 273 যেখানে কিন্তু প্রিভিয়াসলি অক্টোবর 2024-এর একটাবার লো করেছিল, এবং তার নিচে অক্টোবর 2025-এর আমরা লো দেখেছিলাম, ঠিক আছে। সেই এবং তার আগে আমরা কিন্তু বেশ কিছুদিন মানে 2019 বা 20 পর থেকে কিন্তু আমরা সেই লো কিন্তু দেখিনি। এটা যদি আমরা একবার উইকলি ক্যান্ডেল চার্ট করি, তো উইকলি চার্টেও আমরা 2015-র পর থেকে যে ডাটা আছে এখানে ট্রেডিং ভিউতে আমরা কিন্তু এত নিচের লেভেল কিন্তু দেখছি না। তো এখানে 273-এর লেভেলটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাপোর্ট জোন হিসাবে প্লে করবে, কারণ 273-এর নিচে গিয়ে যদি আবার ক্লোজ করে তাহলে কিন্তু অল টাইম লোতে ক্লোজ করবে 2015-র পরে, ওকে। তো সেই লেভেলটা এখান থেকে কত দূরে আছে, সেই লেভেলটা এখান থেকে আছে 7% দূরে। আর এখন ন্যাচারাল গ্যাসের যেরকম মুভমেন্ট, 7% আপ ডাউন ও একদিনের ব্যাপার, ঠিক আছে। তো এইদিকে একটা 273-এর কাছে 270-এর কাছাকাছি একটা লেভেল, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এবং ওপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল হবে প্রথমে 304, এবং তার থেকে যদি ওপরে যায় তাহলে 325, ওকে। তার ওপরেও যেতে পারে, এটা কোনো স্ট্রিক্ট রুলস তো নয়। এবার মোটামুটি সাপোর্ট, কারণ ন্যাচারাল গ্যাস এখন কমোডিটি ইন্ট্রাডেতে টেকনিক্যাল অ্যানালিসিস রেসপেক্ট করলেও এমনি সুইংয়ের জন্য বা ইসের জন্য, পজিশনালের জন্য কিন্তু সেইভাবে আমরা অতটা রেসপেক্ট দেখতে পাচ্ছি না, ওকে। তো এগুলোকে ইন্ট্রাডে কাজ করা যেতে পারে, থ্রু অপশান কিছু কাজ করা যেতে পারে। ফিউচারে বাই সেল করতে হলে যারা প্রফেশনাল তাদের জন্যই এটা রেস্ট্রিক্টেড। অন্যদিকে বিটিসিতে আমরা দেখছি যে 93,900-এর একটা যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে নিয়েছে, এবং একটা সাইডওয়েজ প্যাচের মধ্যে বিটিসি চলে গেছে। এবার যতদিন না এই বিটকয়েন এই সাইডওয়েজ প্যাচটা থেকে বেরোচ্ছে, উপরের দিকে 94,000, নিচের দিকে 84,000, এই লেভেল থেকে যতদিন না বেরোচ্ছে ততদিন পর্যন্ত এখানে আমরা তেমন কোনো মোমেন্টাম দেখব না। সেম অ্যাজ ইথেরিয়ামেও তাই, উপরের দিকে 200 মুভিং অ্যাভারেজকে কিন্তু এটা খুব ভালো করে এটা রেসপেক্ট করছে, ঠিক আছে। আমরা এখান থেকে যদি একটা লেভেল দেখি এবং নিচের দিকে যদি ড্রটা এইভাবে করি তাহলে আমরা একটা টাইপ অফ ট্রাইঅ্যাঙ্গেল কিন্তু বানানোর চেষ্টা করছে, ওকে। টাইপ অফ ট্রাইঅ্যাঙ্গেল কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এই ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যেই যতদিন আছে
ঠিক আছে, এবার যখন ট্রায়াঙ্গেলকে যেদিকে ব্রেক করবে বা এখানে যদি একটা ইম্পর্টেন্ট একটা বটম বানানোর চেষ্টা করে, তো বটম বানিয়ে উপরের দিকেও যেতে পারে। তো যতদিন না ব্রেক করছে ততদিন পর্যন্ত ক্রিপ্টো, লার্জ ক্যাপ ক্রিপ্টো একটা সাইডওয়েজ জোনের মধ্যেই আছে এবং নিচে আছে। ঠিক আছে, এটা গেল আমাদের ওভারঅল মার্কেটের ওভারভিউ। একবার আমরা কুইকলি, আজকে যেহেতু উইকেন্ড আমরা অ্যানালিসিস করছি, একবার মার্কেটের আমরা ব্রেথটাও দেখে নেব। ঠিক আছে, মার্কেট ব্রেথটা আমাদের উইকডেসে প্রতিদিন দেখা হয় না, তো আমাদের মার্কেট ব্রেথ দেখতে হলে ওপেন এনিওয়ে, এখান থেকে আমরা মার্কেট ব্রেথ বাই এমবিআই এটাতে যাব এবং নিফটিতে যাব। গিভ মি এ মোমেন্ট। হ্যাঁ, যেটা বলছিলাম মার্কেট ব্রেথ, সেটা হলো আমরা প্রিভিয়াস কিছু দিনের যদি মার্কেট ব্রেথ দেখি, প্রথমে আমরা দেখে নিই 52 উইক হাই লো কীভাবে প্লেসড আছে। আমরা 29শে জানুয়ারি থেকে 9th জানুয়ারি, মানে মোটামুটি যদি 10 দিনের দেখি, তাহলে 1.32245 মাঝে 2-3 দিনের জন্য যেদিন মার্কেটে খুব ওপরে উঠেছিল, তারপর থেকে 3.5 2.5, মানে যে কদিন মার্কেটে ওভারঅল নিচের দিকে আসছে। যদি নিফটির সাথে আমরা কম্পেয়ার করি, দেখুন এটা প্রিভিয়াসলি যেটা পিছনে আছে সেটা হলো নিফটির চার্ট। নিফটি চার্টের সঙ্গে আমরা যদি মার্কেট ব্রেথটাকে কম্পেয়ার করি, এটা হলো 31 জানুয়ারি। ওকে, 31 জানুয়ারি মানে হলো এই যে যেদিন একদম খুব গ্রিন ছিল, এই যে 31 জানুয়ারি। ঠিক আছে, তারপর আর একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল 2nd জানুয়ারি, এই যে 2nd জানুয়ারি। সেই দিন আমরা দেখেছি যে 31 জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু মার্কেটে যে 3-4 দিন ডাউনফল ছিল, তখন এই 52 উইক হাই একদম কমে গেছিলো, 1.3-তে নেমে চলে এসেছিলো। অন্যদিকে 52 উইক লো 3.2 3.6-এ চলে গেছিলো ওপরে। তারপর যখন মার্কেটে যেদিন টপ করেছে, বা 5th জানুয়ারি 2026, 5th জানুয়ারি 2026, সেদিন আমরা দেখছি 52 উইক হাই সব থেকে এখানে টপে আছে, মানে 5/5 হয়ে গেছে, মানে 4-5 ইজ গুড। যদি আমাদের মোমেন্টাম মার্কেটের মধ্যে থাকে, যদি একটা ডাইরেকশনে থাকে, তো তখন যদি 4-5 হয় দ্যাট ইজ গুড। এখন তখন 8-10-12 লেভেলেও চলে যায়। ঠিক আছে, কিন্তু তারপর 52 উইক হাই থেকে আমরা এই সপ্তাহে প্রায় 2.5% কিন্তু মার্কেটে ফল দেখেছি। সেই 2.5% ফলের মধ্যে 4 থেকে কিন্তু নেমে 0.5-এ নেমে চলে এসছে। অন্যদিকে 52 উইক লো যেখানে 1.8 ছিল, সেখান থেকে বেড়ে কিন্তু 8 হয়ে গেছে। ঠিক আছে, এখন মার্কেট কিন্তু এক্সট্রিমলি শর্ট টার্ম ওভারসোল্ড জোনে আছে, এক্সট্রিমলি শর্ট টার্ম এক্সট্রিমলি ওভারসোল্ড। ঠিক আছে, সেটা কিন্তু 52 উইক হাই এবং লো থেকে বলতে পারি। ঠিক আছে, অন্যদিকে 10, 20, 50, 200 এগুলো যদি মুভিং অ্যাভারেজের ওপরে কত পার্সেন্ট স্টক আছে দেখি, 10 মুভিং অ্যাভারেজের ওপরে মাত্র 17% স্টক এখন ট্রেড করছে, 20-র ওপরে আছে 4% স্টক, সেম অ্যাজ 50 মুভিং অ্যাভারেজের ওপর, ঠিক সেম অ্যাজ 200 মুভিং অ্যাভারেজের ওপর। এখানে কিন্তু আমরা দেখছি একটা ওভারসোল্ড কন্ডিশন। ঠিক আছে, অন্যদিকে 4.5 আর প্লাস এখানে দেখছি মাত্র 1, এখানে হওয়ার দরকার 5-7, এরকম হওয়ার দরকার, কিন্তু উল্টো দিকে 4.5 মাইনাস যেখানে দেখছি সেখানে 5, মানে কি একটা এটাও কিন্তু একটা ওভারসোল্ডের সিগনাল। মানে 9th জানুয়ারি বা কন্টিনিউয়াসলি আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে মার্কেটে যেদিন শুরু হয়েছিল 5th জানুয়ারি, সেদিন কিন্তু একটা স্ট্রং বা একটা সাইডওয়েজ টু পজিটিভ একটা সিগনাল দিয়ে শুরু হয়েছিল। এটা ওভারবট বলবো না, কারণ ওভারবট যখন হয় তখন 10 মুভিং অ্যাভারেজের ওপরে 80% স্টক থাকে, 80-85% স্টক থাকে। এটা একটা মোটামুটি একটা পজিটিভ বা নিউট্রাল টু পজিটিভ জোন থেকে শুরু হয়ে কিন্তু এক্সট্রিমলি ওভারসোল্ড জোনে কিন্তু এখন এসে ট্রেড করছে। এটা কিন্তু আমরা স্টক গ্রিক থেকে জানতে পারছি, বা স্টক গ্রিক্স এমবিআই বা এখানে মার্কেট ব্রেথ থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এখানটা কিন্তু ওভারসোল্ড জোনে যেহেতু এসেছে, সেহেতু এখান থেকে কিন্তু একটা পজিটিভ বা একটা এখানে কনসলিডেশন 1-2 দিনের হতে পারে। কারণ যখনই এটা এক্সট্রিমলি ওভারসোল্ড জোনে আসে বা এখানে
10 মুভিং অ্যাভারেজ যখন 20-র নিচে চলে আসে, 20 মুভিং অ্যাভারেজ যখন 20-র কাছে চলে আসে, তখন কিন্তু মার্কেটে একটা পজ বা একটা আপসাইড দেখা যায়। অ্যাটলিস্ট পজ তো দেখাই যায়, মানে 2-3 দিন হয়তো আপসাইড দেখা যায়, কারণ মার্কেট ওভারবট জোনেও বেশি দিন ট্রেড করতে পারে না, ওভারসোল্ড জোনেও ট্রেড করতে পারে না, এক্সট্রিম কেস ছাড়া। ঠিক আছে, এবার মার্কেটে এখন সেরকম স্ট্রং মোমেন্টাম কোনো সাইডেই নেই, না আছে আপসাইড না আছে ডাউন সাইড। যদি ডাউন সাইডের মোমেন্টাম যদি স্ট্রং হয় তখনই এটা ওভারসোল্ড জোনে কন্টিনিউয়াসলি ট্রেড করে, বা মার্কেটের যখন স্ট্রং মোমেন্টাম আপ সাইডে থাকে তখন ওভারবট জোনে মাসের পর মাসও কিন্তু ট্রেড করে। কিন্তু এখন মার্কেট যেহেতু একটা নিউট্রাল জোনের মধ্যে আছে, সেহেতু এখানে একটা আমরা কিন্তু পজ দেখতে পারি। ঠিক আছে, ওভারঅল আজকের ক্লাস এখানেই আমি শেষ করব। অলমোস্ট 35 মিনিটের ক্লাস হয়ে গেল। তো এতক্ষণ পর্যন্ত যদি একজনও ক্লাস দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ মন দিয়ে আপনার ক্লাস করার জন্য। এবার এইগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের ভিউ। আপনারা যদি ট্রেড নেন, আপনারা আগে নিজে অ্যানালিসিস করবেন এবং নিজেদের ভিউ অনুযায়ী ট্রেড করবেন। লাফিয়ে কিন্তু ট্রেড নেবেন না, কারণ ট্রেড নেওয়ার সময় টাকা লাগে। পকেট থেকে যখন টাকা বেরোয় তখন সেই টাকাটার অনেক কিন্তু মানে আছে, কারণ টাকা ইনকাম করতে কষ্ট করতে হয়। হয়তো 1,000, 2,000, 5,000 টাকা হয়তো ডিপেন্ড টু পিপল, হয়তো কোনো গায়ে লাগে না, কিন্তু প্রত্যেকটা টাকার কিন্তু মানে আছে। সেই জন্য টাকাকে প্রোটেক্ট করুন, আগে শিখুন, শেখার পরে ছোট ছোট করে এক এক লট দিয়ে ট্রেড করুন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসকে এখানেই শেষ করি। বাই, আবার আমরা আগামীকাল দেখানো করব।